নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। এক স্পিকার পদ নিয়ে ভোটাভুটি হলো, মানে সহমতে আসতে পারলেন না বিরোধীরা। কাজেই বোঝা যাচ্ছে কেমন কাটবে আগামী দিনগুলো। কোথায় 400 বার আর কোথায় দুটো পা ভাঙা চেয়ারের উপর বসে সর্বদাই টেনশনে থাকা। এবং দেশের মানুষের সামনে এবারেও যে 60% বেশি মানুষ মোদি শাকে ভোট দেয়নি, তাদের সামনে এক মহেন্দ্র খন এসে হাজির। হ্যাঁ, এক সময় যখন নড়বড় করছে আরএসএস বিজেপির ভিত্তি দুর্বল মোদি শাহের সরকার, ঠিক সে সময় চূড়ান্ত আঘাতের জন্যই তৈরি হওয়ার দরকার। দেশের সংবিধান রক্ষার জন্য, দেশের গণতান্ত্রিক কাঠামোকে বাঁচিয়ে রাখার জন্য একটা ডিভিসিভ লড়াইয়ের জন্য রাস্তায় নামাটা দরকার। দেশ শুধু ছাত্রছাত্রীরা জেনেছেন এই সরকার ছাত্র বিরোধী, এই দলের দর্শন ছাত্র বিরোধী। দেশ শুদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানকে অকেজো করে দেবার জন্য এক চক্র কাজ করছে। তারা সক্রিয় সব থেকে কোন কোন জায়গায়? গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহারে। প্রত্যেকটা রাজ্য বিজেপি শাসিত। এই গোবলয় থেকেই এই হিন্দুত্ববাদীরা অক্সিজেন পায়। এখানেই চাকরি থেকে উচ্চশিক্ষার যাবতীয় মাপকাঠিকে একেবারে তছনছ করার চক্রান্ত চলছে। গত 7-8 বছর ধরে এই সব রাজ্য থেকে ইউপিএসসি পাস আউটের সংখ্যা বেশি। এমন নয় যে সেটা ওই রাজ্যের মেধাবী ছাত্রদের জন্য হচ্ছে কারণ এক চক্র লক্ষ লক্ষ টাকার বিনিময় এই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বার করে দিয়ে বিক্রি করছে। এই প্রশ্নপত্র সলভ করে সেই ছাত্রদের হাতে পৌঁছে দিচ্ছে টাকার বিনিময়ে। গত 7 বছরে 70টারও বেশি এ ধরনের পরীক্ষার পেপার লিক করা হয়েছে, যেগুলোতে 2 কোটিরও বেশি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। এমনিতে শিক্ষা এখন এক মহার্ঘ পণ্য। যাদের টাকা আছে তারাই উচ্চশিক্ষার সুযোগ পায়, যাদের জন্যই খোলা থাকে নানান এভিনিউ, নানান সুযোগ সুবিধে। এক হিসেব বলছে মাত্র 13% নিম্ন মধ্যবিত্ত, যাদের বাবা মার বাৎসরিক রোজগার 4 লক্ষ টাকার নিচে, তারা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সেই সুযোগটুকুও চলে যাচ্ছে। ডক্টর দেবী শেঠি বলছিলেন, তারা যখন ডাক্তারি পড়তে এসেছিলেন তখন 70% গরিব নিম্নবিত্ত ঘর থেকে ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে আসতেন। আজ ঠিক উল্টোটা হচ্ছে। তার প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। সেটুকু সুযোগও যাবে যদি এই চক্র কাজ করতে থাকে। এই বিরাট দেশব্যাপী দুর্নীতির কল্পনাও ছিল না যা আজ আমাদের সামনে আসছে। শিক্ষা, চাকরি, যে কিশোর যুবকদের ভবিষ্যৎ, তা আজ ফোড়েদের দখলে চলে যাচ্ছে। কাজেই এ রাজ্যে চাকরি চুরির প্রতিবাদ তো হতেই হবে। কিন্তু তারই সঙ্গে ছাত্ররা দেশ জুড়েই শুরু করেছেন তাদের প্রতিবাদ। দেশ জুড়ে সে বিক্ষোভ দানা বাঁধছে। ছাত্র সংগঠনগুলো সাংসদ অভিযানের কথা বলছে। আমরা দেখেছিলাম এই ছাত্র যুবকদের হাতে সংবিধান নিয়ে সিএ, এনআরসির বিরুদ্ধে রাস্তায় নামতে। আজ তাদের বিক্ষোভ আছড়ে পড়তে চলেছে রাজধানীর রাজপথে। এই সরকারের ভিত কাঁপিয়ে দেবার জন্য তা যথেষ্ট। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। বলা হয়েছিল কৃষকদের রোজগার দ্বিগুণ হবে, প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজে। মোদি কা গ্যারান্টি। কোথায় দাঁড়িয়ে আছেন সেই অন্নদাতারা? দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 18% অন্নদাতাদের এই যোগানের জন্যই ভারতবর্ষ করোনা কালের মতো কঠিন সময় পার করতে পেরেছে। কিন্তু একজন মাঝারি কৃষকের রোজগার এখনো বছরে 6 লক্ষ টাকার বেশি নয়। আর ছোট কৃষকদের অবস্থা আরও খারাপ। 3 থেকে 7 বিঘে জমি আছে এমন কৃষকের আয় বছরে 2.5 লক্ষ টাকার সামান্য বেশি। অথচ এনারাই দেশের সবচেয়ে বড় শ্রম সম্পদ। 100 জনের মধ্যে এনারা 45 জন, মানে দেশের সবচেয়ে বড় শ্রম সম্পদ। যারা ফসল ফলায়, আমাদের অন্ন যোগায়, সেই কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। গত 10 বছরে তাদের প্রকৃত রোজগার কমেছে 17%। মানে একজন কৃষক 100 টাকা 2014 সালে রোজগার করলে এখন তার রোজগার 83 টাকা। ওদিকে মাঝে মধ্যেই আমরা শুনে যাচ্ছি দেশ এগোচ্ছে, কৃষকদের আয় দ্বিগুণ, সবকা সাথ সবকা বিকাশের মতো বাওয়াল। কি চাইছেন এই কৃষকরা? প্রথম দাবি, এমএসপি লিগালাইজ করো, মানে ফসলের ন্যূনতম দাম বেঁধে দাও, তার কমে সেই ফসল কেনা চলবে না। কেন? কারণ ধানের মিনিমাম সাপোর্ট প্রাইস কম হলেও 2300 টাকা প্রতি কুইন্টাল, কিন্তু যেহেতু সেই দামের কোনো আইনি সমর্থন নেই, একজন ফরে এসে বলছে 1800 টাকায় দিলে দে, না দিলে বসে থাকো তোমার ধান নিয়ে। কৃষকের গোলা ভর্তি ধান আর পেট ভর্তি খিদে, সে 500 টাকা কমেও বিক্রি করতে বাধ্য হচ্ছে। তারা জানে ওই 2300 টাকাতেও বিক্রি করলে খুব সামান্যই লাভ থাকবে, কিন্তু তবুও কিছু তো থাকবে। কিন্তু এখন তারাও তা পাচ্ছে না বলে তাদের দাবি, তাদের এমএসপি দাও, এটা তারা দাবি করছে। সারের উপর যে ভর্তুকি ছিল তা আবার লাগু করো, সেচের জল দাও,
যে কোনো উন্নত দেশের কৃষকরা সম্পন্ন কারণ তারা তাদের আনাজের সঠিক দাম নির্ণয় করেন। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। টাটা স্টিলের দাম ঠিক করবে টাটা, বাটার জুতোর দাম ঠিক করবে বাটা, আর কৃষকদের ফসলের দাম ঠিক করবে ফরেরা। তারা এই এমএসপির দাবি নিয়ে আবার রাস্তায় নামছেন, এবার আরো ব্যাপক, এবার আরো বেশি সংখ্যায়। হ্যাঁ, তারা আবার সেই ট্র্যাক্টর করে হেঁটে সঙ্গে 2-3 মাসের রসদ নিয়ে আসবেন দিল্লিতে। কত কাঁটা তার আছে ফেলে রাখতোরা, হামারে হ্যাঁ। কৃষক নেতা হাঁক দিচ্ছেন। খেয়াল করুন, নির্বাচনের ফলাফল আসার পরে মমতা ব্যানার্জি তৃণমূলের একদল প্রতিনিধিদের পাঠিয়েছিলেন ওই লড়াই করছে যে কৃষকরা তাদের কাছে। হ্যাঁ, ওই খান থেকেই আঘাত আসবে এই সরকারের ওপর। সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। অন্যদিকে নতুন শ্রম বিলের তলায় নাভিশ্বাস আমাদের দেশের শ্রমিকদের। সরকারি দফতরে 7 জনের কাজ 1 জনকে করতে হচ্ছে। শূন্য স্থানে নিয়োগ বন্ধ, বিনা প্রতিবাদে তারা করছেন, কারণ সরকারের কাছে এসে গেছে হায়ার অ্যান্ড ফায়ারের অস্ত্র। শ্রমিক সংগঠনগুলো লাগাতার বেইমানির ফলে তাদের অস্তিত্বই নেই, বিশ্বাসযোগ্যতাই নেই। শ্রমিক নেতারা গাড়িতে ঘোরেন, বুকনি দেন, যারা আছেন তারা সমঝোতা করে আছেন। আর বেসরকারি ক্ষেত্রে মিনিমাম ওয়েজ থেকে ন্যূনতম সুরক্ষার আইন আজ তাকে তুলে রাখা হয়েছে। সেখানে পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই। সকালে কাজ করে বিকেলে বাড়ি ফেরার আগে হাতে বেলপাতা ধরিয়ে দেওয়া এখন খুব স্বাভাবিক ব্যাপার। বেসরকারি ক্ষেত্রে চাকরির সুরক্ষা কতটা কমেছে? এক সার্ভে বলছে 89% বেসরকারি কর্মচারী খুব ভালো করে জানেন যে আগামী মাসে তার চাকরি নাও থাকতে পারে। বেসরকারি ক্ষেত্রে এই সার্ভে থেকেই পাওয়া যাচ্ছে চাকরি পাওয়ার 6 মাসের মধ্যে 70% বেশি কর্মী পরবর্তী চাকরির খোঁজ করছেন। বলা হয়েছে 80% বেসরকারি চাকরির জায়গায় চাকরির সময় কোনো নিশ্চিত সময়সীমা নেই। মানে শিকাগোর হে মার্কেটে সেই লড়াই, 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের যে মে দিবস এখন কেবল এক ছুটির দিন। আর অসংগঠিত ক্ষেত্রে কথা বাদই দিলাম, সেখানে তো মধ্যযুগীয় নিয়ম চালু হয়ে গেছে। বিশাল ওয়ার্কফোর্সের সামনে দাঁড়িয়ে যে যেখানে পাচ্ছে, যেটুকু পাচ্ছে তাই নিতে বাধ্য হচ্ছে, কারণ রাম প্রতিবাদ করলে শ্যাম এবং আরও 1000 জন পরের লাইনে দাঁড়িয়ে আছে। দেশে মিনিমাম ওয়েজ রুল মানার প্রশ্নই নেই। এখনও অসংগঠিত ক্ষেত্রে 94% শ্রমিকের আয় 10,000 টাকা বা তার কম। CSDS এর সার্ভে বলছে 62% মানুষ মনে করে আগের তুলনায় চাকরি পাওয়া কঠিন হয়েছে। 71% মানুষ মনে করে মূল্যবৃদ্ধি এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। 45% মানুষ জানিয়েছে তাদের রোজগার কমেছে। 20%-এর বেশি মানুষ জানিয়েছে তাদের রোজগার বাড়েনি। এই বিরাট ওয়ার্কফোর্স কি বসে বসে আঙুল চুষবে? কোথাও কি এখনো বিক্ষোভ দানা বাঁধছে না? বাঁধছে। তারাও বুঝতে পারছেন এই ব্যবস্থার মাথাটাকে একটা জোর ধাক্কা দেওয়াটা জরুরি। এরকম কি যে নরেন্দ্র মোদী সরকার পড়ে গেলে এসব সমস্যা সমাধান হবে? কৃষকরা তাদের শ্রমের মূল্য পাবেন, ছাত্র যুবরা পাবে শিক্ষা চাকরির সমান অধিকার, শ্রমিকরা তাদের শ্রমের মর্যাদা ফিরে পাবে? তা হয়তো নয়, কিন্তু এই সরকার গেলে এক অন্যায় অত্যাচারী ব্যবস্থা ধাক্কা খাবে। এক ব্যবস্থা যা মানুষকে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে ভুলিয়ে রাখতে চায় তার অবসান হবে। লড়াই তো তারপরও চলবে, কিন্তু স্থিতাবস্থা ভাঙাটা খুব জরুরি। আর তার প্রতিটা লক্ষণ আজ আমাদের সামনে। কোথাও এই পরিবর্তনের হাওয়া জমাট হচ্ছে, নিম্নচাপের মতো আছড়ে পড়ার জন্য তৈরি হচ্ছে যেন। এই টলমল সরকারকে সরিয়ে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু সমাধানের সূচনা হবে জেনেই দেশের মানুষ বলছেন নরেন্দ্র মোদী গদি ছাড়ো। সংসদের শুরুয়াতি দিনগুলোই বলে দিচ্ছে সামনের দিনগুলো আরামসে কাটবে না মোদী সাহেব। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।